Experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। সোফায় শুয়ে আছে রোমেরো। টেবিলের উপর মোবাইলটা বাজছে। আনাস্তাসিয়া কল দিয়েছে। রোমেরো কল রিসিভ করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছে না। কে কল দিয়েছে তা দেখারও প্রয়োজন অনুভব করছে না। তার কালো চোখ জোড়া দিয়ে ক্ষণকাল পরপর গড়িয়ে পড়ছে উষ্ণ জলের ধারা। বুকের ভিতর চিনচিন করছে ব্যথা। আজ অনেকদিন পর তার আবার মনে পড়ল ওকে। ওর কথা মনে পড়লেই তার বুকের ব্যথার সৃষ্টি হয়। চোখ থেকে জল ঝরে। রোমেরো উঠে বসল। বেডরুমে গিয়ে নিয়ে এলো গিটারটা। বুকের ব্যথা কমাতে সে গান গায়। এটা তার অনেক পুরনো অভ্যাস। জেনোভিয়ার হাতে বই। বইটা রান্নাবান্না সংক্রান্ত। রেস্টুরেন্টে সে মাঝে মাঝে নতুন খাবার রান্না করে প্রশংসায় ভাসে। প্রশংসা পেতে ভালোই লাগে তার। শুধু তার নয়, প্রশংসা পেতে সবাই ভালোবাসে। আর সেটা যদি হয় নিজের কর্মক্ষেত্রে, তাহলে তো সেটা আরও বেশি আনন্দ দেয়। বর্তমানে জেনোভিয়া যে রান্না সম্পর্কে পড়ছিল, এটা তৈরি করা হয় কাঁকড়া দিয়ে। রেসিপির সাথে খাবারটার পরিবেশিত একটা ছবিও আছে। মনে মনে ঠিক করলো আগামীকাল সে এই রেসিপি বানিয়েই খাওয়াবে সবাইকে। যদি রেসিপিটা প্রধান শেফের পছন্দ হয়, তবে এই খাবারটা স্থায়ীভাবে খাবারের মেনুতে যুক্ত হবে। এ যাবৎ জেনোভিয়ার বানানো দুটো খাবার মেনুতে অন্তর্ভুক্ত হয়েছে। এর মাঝে একটা খাবারের রেসিপি জেনোভিয়া সম্পূর্ণ নিজের দক্ষতায় বানিয়েছে। হঠাৎ কানে গিটারের শব্দ আসায় জেনোভিয়ার মনোযোগ সেদিকে ছুটল। শুধু গিটারের সুরের শব্দই নয়, একজন পুরুষের কণ্ঠ সেই সুরের সাথে ভাসতে ভাসতে তার ঘরে এসে কড়া নেড়েছে। জেনোভিয়া কিছুক্ষণ শোনার পর বুঝতে পারল সুরটা পাশের বাসা থেকে আসছে, রোমেরো নামের ছেলেটার বাসা থেকে। সুরটায় আর গানের কণ্ঠটায় অদ্ভুত একটা আকর্ষণ আছে। জেনোভিয়াকে গভীরভাবে আকর্ষিত করল ওই সুর আর গানের কণ্ঠ। সে ঘর থেকে বের হলো। সম্মোহিত হয়ে ঢুকে পড়ল পাশের বাড়িতে। গানটা রোমেরোই গাইছে কিনা দেখবে। দরজার পাশের জানালায় এসে দাঁড়ালো জেনোভিয়া। এখান থেকে সোফাটা সরাসরি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছে রোমেরোর চোখের পাতা বন্ধ, চোখ বন্ধ করে গান গাইছে। জেনোভিয়া ওখানটায় ঠাঁয় দাঁড়িয়েছিল 1.5 মিনিট। হয়তো আরও বেশি সময় দাঁড়িয়ে থাকতো, কিন্তু রোমেরোর চেঁচিয়ে ওঠা কণ্ঠটা তাকে আর দাঁড়িয়ে থাকতে দিল না। চোখের পাতা খুলেই জানালায় চোখ পড়ল রোমেরোর। কেউ দাঁড়িয়ে বুঝতে পেরেই চেঁচিয়ে উঠল, কে ওখানে? জেনোভিয়া দ্রুত সরে পড়ল। রোমেরো ছাড়বার পাত্র নয়। সে দৌড়ে এসে দরজা খুলে বাইরে নামল। দেখতে পেল টি শার্ট আর শর্টস পরা একটা মেয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। দাঁড়াও। মেয়েটাকে থামতে বলল রোমেরো। দাঁড়ালো জেনোভিয়া। নিজেকে খুব বড় একজন অপরাধী মনে হচ্ছে এখন। কেন অন্য একজনের বাড়িতে এমনভাবে ঢুকলো সে? কেন অগোচরে জানালা দিয়ে উকি মেরে দেখলো? এই ছেলে এমনিতেই অদ্ভুত। পুলিশের কাছেও কমপ্লেন করতে পারে। ইস, জরিমানার শিকার হতে চায় না একেবারেই। এদিকে তাকাও। রোমেরোর নির্দেশ। নিজেকে বলির পাঠা মনে হচ্ছে জেনোভিয়ার। সে ঘুরল রোমেরোর দিকে। ঠিকই ধরেছিলাম। এগিয়ে আসতে আসতে বলল রোমেরো, এটা তুমি ছাড়া আর কেউ নয়। কেন আমাকে চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখলে? আসল চোর তো তুমি। সেদিন আমাকে চোর বললে কেন? আসলেই জেনোভিয়ার চুরি করতে এসে ধরা খাওয়ার মতো অনুভূতি হচ্ছে। সে যদি এখানে না আসতো, ছেলেটাকে এমনভাবে না দেখতো, তাহলে কি এমন পরিবেশের সৃষ্টি হতো? দম বন্ধ হয়ে আসছে জেনোভিয়ার। বলল, আসলে গিটারের সুরটা ভালো লেগেছিল, তাই ওখানে দাঁড়িয়ে থেকে শুনছিলাম। শুধু শুনছিলে, দেখছিল না আমাকে? জেনোভিয়া একটু হকচকিয়ে গেল। ছেলেটা এমন প্রশ্ন করছে কেন? মেজাজটা বিগড়ে দিচ্ছে ধীরে ধীরে। কাঠ গলায় বলল, আমি চোখ বন্ধ করেছিলাম না। রোমেরো হাসল। আজ বুঝতে পারলাম আমি কতটা সুন্দর। মেয়েরা আমাকে দেখলে চোখ বন্ধ করে থাকতে পারে না। নির্লজ্জের মতো আমার অগোচর আমাকে দেখে। আশ্চর্য, সাধারণ একটা বিষয়কে এত ঘুরিয়ে পেঁচিয়ে কি সব বলছো? রোমেরো আবারও হাসল, জানতে চাইল, নাম কি? জেনোভিয়া। বয়স? জেনোভিয়া সন্দেহপ্রবণ চোখে তাকিয়ে বলল, বেশি জানার ইচ্ছে প্রকাশ করছো। জেনোভিয়া যেতে উদ্যত হলো। রাস্তায় পা রাখতেই রোমেরো বলল, আমাকে তো আজ চোরের মতো অগোচর দেখেছ। এমনভাবে তোমায় কবে দেখব? আমিও কি তোমার মতো তোমার ঘরে জানলে উকি মারব?
রাগান্বিত চোখে রোমেরোর দিকে তাকালো জেনোভিয়া, বলল, এমন করলে তোমাকে মেরেই ফেলবো। রোমেরো অন্যরকম হয়ে গেল হঠাৎ। কেমন শান্ত চোখ, শান্ত কণ্ঠে বলল, মরে গিয়েও মারবে? কি? দুই ভ্রুর মধ্যস্থলে ভাঁজ পড়ল জেনোভিয়ার। তোমার কোনো বোন আছে? না। তোমার মা কোথায়? প্রশ্নটায় ধাক্কা খেল জেনোভিয়া। রোমেরো হঠাৎ এসব প্রশ্ন করছে কেন? জুরা ডেকে উঠল বাড়ির সামনে। জেনোভিয়ার বিস্মিত দৃষ্টি জুরাকে সরে গেল রোমেরোর উপর থেকে। সে দ্রুত পায়ে চলে গেল রোমেরোর বাড়ি থেকে নিজ বাড়ি। জুরাকে নিয়ে ঘরে ঢুকে রোমেরোর দৃষ্টি আড়াল হলো। রোমেরো বিড়বিড় করে বলল, কেউ কেউ মরে গিয়েও মরে না, হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। কিন্তু তুমি কি জেনোভিয়ার চেহারা আঁকড়ে ধরেছো বাঁচার জন্য? রোমেরো দেখল জেনোভিয়া আবার বাইরে এসেছে। জুরার খাবারের থালাটা ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। রোমেরো জেনোভিয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার জন্য কাঁদতে হলো আজ, তোমার জন্য মনে করতে হলো ওকে। নিজের চেহারায় কেন বসে রেখেছো ওকে? ভালো করো না মেয়ে। খুনের 1 মাস 4 দিন পেরিয়ে গেছে, এখনো কিছুই রফা দফা করতে পারেনি পুলিশ। কেসটা ঝিমিয়ে পড়েছে। নতুন করে সন্দেহভাজন খুঁজে বের করা যায়নি। পুরাতন সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রমাণ নেই। ফেলিন ঠিকই বলেছিল, এই কেসের তদন্ত পাগল হয়ে যেতে হবে। আজ তারাশের ছুটির দিন। আজকের দিন কিভাবে কাটাবে কোনো পরিকল্পনা নেই। এখন সকাল 9টা, বাইরে রোদের প্রখরতা বেড়েছে। পোশাক পরিবর্তন না করে বাইরে বের হলো তারাশ। একটা পাতলা সাদা টি শার্ট আর হাফ প্যান্ট তার শরীরে। রোদ গায়ে পড়তেই মনে হলো তার চামড়া ঝলসে যাচ্ছে, এত তেজ আজ রোদের। কিছু অল্প বয়সী ছেলেমেয়েরা সাইকেল নিয়ে ছুটে গেল সামনে। এই মুহূর্তে তারাও সাইক্লিং করার শখ চেপে বসলো। কিন্তু এই রোদে সে তার সুন্দর ত্বক পুড়িয়ে কয়লা বানাতে চাইছে না। বাড়ি থেকে বের হয়ে 3 মিনিট হাঁটার পরই আদ্রিকের খাবারের দোকানটা চোখে পড়ল। সেখানে ঢোকার পরিকল্পনা করছিল তারাশ। আদ্রিকের দোকানটার সামনে রাস্তার ঠিক বিপরীতে আছে একটা মদের দোকান। দিনের বেলায় সেখানেও খদ্দের লেগে থাকে আঠার মতো। 2 মাতাল লোক দোকান থেকে বের হয়ে একে অন্যের সাথে মারামারি শুরু করেছে। সেদিকেই কিছুক্ষণ তাকিয়ে রইল তারাশ। হঠাৎ কোত্থেকে একটা মেয়ে এসে দাঁড়ালো তার সামনে। আড়াল হয়ে গেল মাতাল লোক দুটো। তারাশ চোখ তুলে মেয়ের মুখটা দেখল। তার সামনে নাতালিয়া দাঁড়িয়ে আছে। নাতালিয়াকে দেখে একটু অপ্রস্তুত হলো তারাশ। বিয়ে ভেঙে যাওয়ার পর এতদিনে সে নাতালিয়ার সাথে দেখা করেনি। আসলে বিয়ে ভেঙে যাওয়ার জন্য তো সে কষ্ট পায়নি, এমনকি নাতালিয়ার কথা তার মনেও ছিল না। নাতালিয়ার মাথায় লাল টুপি, পরনে লাল জামাটা হাঁটুর উপর পর্যন্ত, মুখে মেকআপের প্রলেপ দেখা যাচ্ছে। নাতালিয়া। আলতো করে নামটা উচ্চারণ করলো তারাশ। নাতালিয়ার দু চোখে স্পষ্ট ঘৃণার ঝিলিক। তার দু চোখের ওই ঘৃণার দাপটে দুমড়ে মুচড়ে গেল তারাশ। নাতালিয়া ঝট করে কিছু একটা গুজে দিল তারাশের হাতে। তারাশ মুঠো খুলে দেখলো সেখানে একটা রিং চিকচিক করছে। এটা সে নাতালিয়াকে দিয়েছিল। নাতালিয়ার মুখপানে চাইল সে। নাতালিয়া চোখের ঘৃণার সাথে সাথে কণ্ঠের ঘৃণা দিয়েও এবার পিষে দিল তারাশকে। তোমার মতো ছেলেকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতো। ভাগ্যিস জেনোভিয়া আমাকে থামিয়ে দিয়েছিল। ওর প্রতি কৃতজ্ঞ আমি। নাতালিয়া তার হাই গিলে গটগট শব্দ তুলে দ্রুত তারাশের চোখের সীমানা অতিক্রম করে চলে গেল। তারাশ দাঁড়িয়ে রইল মূর্তির মতো, হাতের রিংটার দিকে তাকিয়ে রইল নিষ্পলক। গভীর চিন্তায় আচ্ছাদিত হলো। আচ্ছা, তার আঙ্গুলের রিংটা কোথায় যেটা নাতালিয়া তাকে দিয়েছিল? তারাশ ভেবে দেখলো তার মনে নেই। সর্বনাশ হয়ে যাবে, নাতালিয়া তাকে রিং ফেরত দিয়ে গেছে। এখন সেও যদি রিং ফেরত দিতে না পারে তাহলে এই লজ্জিত মুখ কোথায় লুকাবে? আদ্রিকের দোকানে আর ঢুকলো না, বাড়ির দিকে ছুটলো ব্যস্ত পায়ে। দরজা খুলে ঘরে ঢুকতে ঢুকতে শুনলো ভেতরে মোবাইল বাজছে। এই মুহূর্তে তার খেয়াল এলো সে মোবাইল বাসায় ফেলে রেখে গিয়েছিল। দৌড়ে এসে কল রিসিভ করলো সে। কলে যে সংবাদটা পেল তাতে মোমবাতি নিভে যাওয়ার মতো করে নিভে গেল তার মুখ। কান থেকে মোবাইলটা নামিয়ে রাখলো, কাপবোর্ডের দিকে গেল। এখনই মস্কো যেতে হবে তার। লোকটার নাম রাজু মিখিন। এলাকায় তার আগমন ঘটেছে 12 দিন হলো।
লোকটাকে আজব ধরনের মনে হয় জেনোভিয়ার। লোকটা কথা বলে না, সবসময় কেমন নির্জন রাত্রির মতো চুপচাপ। লোকটার সাথে প্রথম দেখা হয়েছিল রেস্তোরাঁয়। জেনোভিয়ার কর্মক্ষেত্র যেটা, 3 বেলা বিল্ডিংটার পুরোটাই রেস্তোরাঁর অন্তর্গত। উপরের 2টো ফ্লোর কাস্টমারদের সেবায় নিয়োজিত থাকে, আর নিচতলায় রান্নাবান্না, বিশ্রাম নেওয়ার রুম। জেনোভিয়ার উপরতলায় যাওয়া হয় না তেমন, যাওয়ার প্রয়োজনও পড়ে না। কিন্তু সেদিন 2জন স্টাফ কম থাকায় সে সাহায্য করেছিল বাকি স্টাফদের। সেদিন লোকটা রেস্তোরাঁর সকল মানুষকে উপেক্ষা করে তার দিকে তাকিয়েছিল। জেনোভিয়ার অস্বস্তি হচ্ছিল খুব। লোকটা চেনে বলে কি এরকমভাবে তাকিয়ে আছে? অস্বস্তি বোধ নিয়ে কাজ করে যাওয়া কঠিন। জেনোভিয়া অবশেষে লোকটার দিকে এগিয়ে যেতে বাধ্য হলো। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনার আর কিছু প্রয়োজন? একজন ওয়েটারের মতোই বিনয়ী কণ্ঠে শুধালো জেনোভিয়া। লোকটা চেয়ে রইল জেনোভিয়ার দিকে। কিছুক্ষণ পর কিছু না বলে উঠে চলে গেল অর্ডারকৃত খাবারের দাম রেখে, বিল কাগজ ছাড়াই। সমস্যা কি লোকটার? সেদিন লোকটার চলে যাওয়ার পথে চেয়ে প্রশ্নটা ভেবেছিল জেনোভিয়া, আর আজও একই প্রশ্ন ভাবছে। সমস্যা কি লোকটার? এরকমভাবে তাকিয়ে আছে কেন? বাড়ির সামনে লোনে এক্সারসাইজ করছে জেনোভিয়া, যেটা সে নিত্যদিন করে। আজকে বেশ কিছু সময় ধরে লক্ষ্য করছে রাজু মিখিন নামের লোকটা তাকে দূর থেকে দেখছে। কতক্ষণ ধরে এরকমভাবে দেখছে জানে না, হয়তো অনেকক্ষণ যাবৎ দেখে চলেছে। প্রথমে গ্রাহ্য না করে এক্সারসাইজ করে গেলেও পরবর্তীতে আর পারল না। অস্বস্তি বোধ কাটার মতো খোঁচাচ্ছে। জেনোভিয়া ভিতরে চলে গেল। মনিবের পিছন পিছন জুড়াও সুবোধ বালকের মতো ঘরে ঢুকলো। লোকটা তো বিরক্ত করে তুলছে। এতদিন সরাসরি গিয়ে লোকটার কাছে জিজ্ঞেস করা উচিত তার সমস্যা কি, এবং সে কেন ওরকমভাবে তাকিয়ে থাকে। আজ একদিন নয়, এর আগেও দেখেছে জেনোভিয়া। মনের ভিতরে এই বিষয়টা নিয়েই কিছুক্ষণ বকবকানি চলল তার। তারপর ঢুকলো শাওয়ার নিতে। শাওয়ারে বেশি সময় ব্যয় করলো না। চুল মুছতে মুছতে বের হলো সে। পরনে এখন একটা সাদা ঢিলেঢালা টপস আর জিন্স শর্টস। তোয়ালেটা চেয়ারের উপর ছুঁড়ে মারল। চুল মুছেও লাভ হয়নি। সোনারি চুলগুলো সিক্ত সিক্ত চুল বেয়ে পানি পড়ছে চুইয়ে চুইয়ে। ভিজে যাচ্ছে টপস। এখন একটু কিচেনে উকি দেওয়া প্রয়োজন। সকালে সাধারণত 1 কাপ কফি, 2 পিস পাউরুটি আর একটা ডিম পোচ খায় জেনোভিয়া। জেনোভিয়া ডিম পোচ করলো। চুলোতে কফির জন্য দুধ গরম হচ্ছে এখন। অন্যদিকে সে কফি পাউডার গলিয়ে দিচ্ছে। শুনছো, তোমার কুকুরটা না একদম কথা শোনে না। আচমকা পিছনে শোনা গেল একজনের কণ্ঠস্বর। চমকে উঠল জেনোভিয়া। অকস্মাৎ কণ্ঠস্বরে সে ভয় পেয়ে গেছে। হাত ফসকে পড়ে গেল চামচ। চকিতে পিছন ফিরে তাকালো। চমকানো গলায় বলল, তুমি আমার বাড়িতে প্রবেশ করেছো কেন? রোমেরো কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে। জেনোভিয়া যতটা চমকিত, সে ঠিক ততটাই শান্ত। ঘরে দরজা খোলা রাখলে প্রতিবেশী তো ঢুকে পড়বেই। বলল রোমেরো। দরজা খোলা পেলেই ঢুকে পড়বে? এটা কি মগের মুল্লুক? আমি পুলিশকে ইনফর্ম করব। কেউ একজন আমার অগোচরে আমার ঘরে ঢুকেছে। রোমেরো হতাশার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলল, আমি একজন প্রতিবেশীর উচিত আরেকজন প্রতিবেশীর প্রতি সদয় থাকা। কিন্তু তুমি আমার সাথে কেবল বাজে আচরণ করছো। আমি লিভিং রুমে বসছি, দয়া করে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। রোমেরো দোরগোড়া হতে প্রস্থান করলো। জেনোভিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। ছেলেটা এরকমভাবে তার বাড়িতে ঢুকে পড়েছে কোন সাহসে? আবার নিজ থেকেই কফি চাচ্ছে। আশ্চর্য! জেনোভিয়া ভিতরকার অবিশ্বাসের পরিপন্থী দীর্ঘশ্বাসের রূপ হয়ে বেরিয়ে এলো। কফি বানালো 2 কাপ। যেহেতু ছেলেটা নিজ থেকে চেয়েছে, সুতরাং তাকে কফি না দিয়ে কিভাবে পারবে? লিভিং রুমে এসে দেখলো ঠিকই বসে আছে রোমেরো। ওর হাতে জেনোভিয়ার প্রিয় একটা রান্না বিষয়ক বই। জেনোভিয়ার উপস্থিতি টের পেয়ে বইটা রেখে দিল রোমেরো। জেনোভিয়া রোমেরোর হাতে কাপ তুলে দিতেই রোমেরো ধন্যবাদ জ্ঞাপন করল। ইটস পসিবা। জেনোভিয়া রোমেরোর আসনকৃত সোফার পাশের সোফায় বসলো। রোমেরো শুকনো কণ্ঠে বলল, শুধু কফি দিলে? আচ্ছা ঝামেলায় পড়েছি, মনে মনে বলে উঠে দাঁড়ালো জেনোভিয়া। কিচেনে গিয়ে ব্রেকফাস্টের জন্য রাখা 2 পিস পাউরুটি এনে দিল রোমেরোর সামনে। রোমেরো কিন্তু পাউরুটি ছুঁয়েও দেখল না, শুধু কফির কাপেই চুমুক দিল।
অনুমতি ব্যতীত বাড়ির ভিতর ঢুকলে কেন? প্রতিবেশী তাই। প্রতিবেশী বলে যা খুশি তাই করবে? অনুমতি ছাড়া যে কোনো কিছু করাই অন্যায়। ঠিক আছে, শোধ নিয়ে নিও। কখন আমার ঘরের দরজা খোলা পেলে ঢুকেছ? আমি কিন্তু তোমার মতো এত প্রশ্ন করবো না যে কেন তুমি আমার ঘরে ঢুকেছ। জেনোভিয়ার কিচ্ছু বলল না। রোমেরো আর চোখে দেখতে লাগলো জেনোভিয়াকে। জেনোভিয়ার চুল, চোখ, ঠোঁট, নাক, চিবুক সবকিছু চোরা চাহনিতে দেখে নিল পরক চোখ। না, অতটাও মিল নেই, তবে অনেকটাই ওর মতো দেখতে লাগছে। চুলের রং, চোখের রং, গায়ের রং মিল। জেনোভিয়া হঠাৎ লক্ষ্য করলো রোমেরো তাকে আর চোখে দেখছে। কি দেখছো এমন করে? সরাসরি প্রশ্নটা করে আঘাত হানতে চাইল জেনোভিয়া, কিন্তু রোমেরো তাতে অপ্রস্তুত হলো না, চমকে গেল না। তার চোখে এমন চোরাদৃষ্টি নেই, প্রকাশ্যেই দৃষ্টি আটকে আছে শুভ্র কোমল মেয়ে মুখে। বলল, তোমার চুল, চোখ, নাক, ঠোঁট, ভ্রু সবকিছু দেখছে। তোমার পুরো মুখটা মুখস্থ করার চেষ্টা করছে। জেনোভিয়া বিস্মিত কণ্ঠে বলল। মানে দেখছো কেন আমাকে ওরকম ভাবে? রোমেরো আচমকা নিজের আসন ছেড়ে দিয়ে জেনোভিয়ার কাছে এসে বসল। এত দ্রুত ও নিজের স্থান পরিবর্তন করলো যে জেনোভিয়া এটার জন্য প্রস্তুতি ছিল না। চমকে উঠল জেনোভিয়া। রোমেরোর চোখের দৃষ্টি তার চোখের ন্যস্ত। শান্ত দৃষ্টি রোমেরোর, শান্তর মাঝেই কেমন আবার অদ্ভুত বিষণ্ণতা। তুমি প্রায় ওর মতো দেখতে। তোমার চেহারাটা অদ্ভুত মিল বহন করে ওর চেহারার সাথে। জেনোভিয়ার চোখে ভয়, বিস্ময় মিশ্রিত চাহনি। ছেলেটা বলছে কি এসব আবল তাবল? জেনোভিয়া হঠাৎ খেয়াল করলো রোমেরো তার খুব নিকটে বসে আছে, কিছুটা ঝুঁকেই আছে তার দিকে। জেনোভিয়া ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, নিজের আচরণ সংযত রাখো। রোমেরো হাসল। হাসি দীর্ঘায়িত হলো প্রায় কয়েক সেকেন্ড, তারপর সে অন্য সোফায় চলে গেল। কিছুটা অবাক কণ্ঠে বলল, তোমার সমস্যা কি জেনোভিয়া? তুমি তো সকলের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আমার সাথে তো বাজে ব্যাপার কেন? বেনিমকে তো তুমি নিজ থেকে কফি খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছিলে, আর আমার নিজ থেকে চেয়ে খেতে হলো। একটু ভালো আচরণ আমার সাথেও করো, তাহলে দেখতে পাবে আমিও ভীষণ ভালো। উঠে দাঁড়ালো রোমেরো। যাচ্ছি আমি। শুধু শুধু তোমাকে জ্বালাতন করলাম এসে। এমন জ্বালাতন পারলে আমাকেও একদিন করো। তোমার মতো জ্বালা নয়, ভালো লাগা অনুভব করবো তাহলে। রোমেরো আবারও তার মিষ্টি হাসি উপহার দিল। যেতে যেতে থামলো হঠাৎ, পেছন ফিরে জিজ্ঞেস করলো, এই, আমার সাথে স্কেটিং করবে? জেনোভিয়া কিছু বলল না, কিচেনের দিকে চলে গেল। প্রথমটায় এমন উপেক্ষা মানতে কষ্ট হলো রোমেরোর। রাগে রক্তিম হয়ে উঠল মুখ। পরে ধীরে ধীরে কেটে গেল সেই রাগের প্রভাব। হাসি ঝরল অধর কোণে। বাইরে বেরিয়ে শান্তির নিঃশ্বাস ত্যাগ করলো। আকাশের দিকে তাকিয়ে বলল, তোমাকে মিস করছি দিনা। হাসপাতালের জানালা দিয়ে উদাসী দৃষ্টি ছুটে গেছে অজানা উদ্দেশ্যে। জানালা গলিয়ে ঢুকেছে গ্রীষ্ম রোদের তাপ। তারা ঠায় দাঁড়িয়ে আছে এখানে অনেকক্ষণ হলো। বেডে শুয়ে আছে তার মা, স্ট্রোক করেছিল সে। মাকে হাসপাতালে ভর্তি করিয়েই বাবা তাকে কল দিয়েছিল। একটা কলেই ছুটে এসেছে মস্কোতে। তখনও জানতো না মায়ের কি হয়েছে। বাবা শুধু বলেছিল মা অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাড় ঘুরিয়ে বেডে তাকালো তারাশ। মা ঘুমাচ্ছে। এগিয়ে এলো সে, মায়ের হাতটা হাতে তুলে নিয়ে চুমু খেলো, হাত বুলালো মাথায়। রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন লসিফ। কিছু খেয়েছো? প্রশ্ন করলেন তারাশকে। খাইনি এখনো। এসো তাহলে। বলেই আবার বেরিয়ে গেলেন লসিফ। তারাশও দরজা টেনে বেরিয়ে গেল। হাসপাতালের কাছেই রয়েছে একটা রেস্তোরাঁ, সেখানেই ঢুকলো বাবা ছেলে। লসিফের বয়স 58, বেশ লম্বাটে মানুষ। লম্বায় তারাশকেও ছাড়িয়ে গেছে। দেহ সুঠাম। তারাশ যেন বাবার কাছ থেকে সৌন্দর্য ধারণ করেছে। চেহারায় অবশ্য মিল নেই। নাকটার দিকে তাকালে আবার মনে হয় নাকটা যেন আজবভাবে মিলে গেছে। মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিলেন লসিফ। আসতে সময় লাগবে ঢের। আমি তোমার এই কাজটায় মোটেও খুশি হইনি তারাশ। লসিফ বললেন গম্ভীর কণ্ঠে। কোন কাজ?